শুভ সকাল ছাত্ররা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 7 অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম এবং এই চ্যাপ্টারের থিওরি অংশগুলোর আলোচনা মোটামুটি আমরা শেষ করেছি। আজকের ক্লাসে তোমাদের সাথে কিছু সৃজনশীল প্রশ্ন শেয়ার করব বা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব আমরা। এই চ্যাপ্টারটা মোটামুটি একটা বড় চ্যাপ্টার, অনেকগুলো কন্টেন্ট রয়েছে এবং ম্যাথের জন্য বেশ ইম্পর্টেন্ট কতগুলো পার্ট রয়েছে। প্রথম অংশে আমরা স্থিতিস্থাপকতা অংশে দেখেছিলাম বিভিন্ন ধরনের গুণাঙ্কগুলো, ইয়ংয়ের গুণাঙ্ক, তারপর দৃঢ়তার গুণাঙ্ক, কাঠিন্যের গুণাঙ্ক, অর্থাৎ গুণাঙ্কগুলো পয়সনের যে রেশিও, পয়সন অনুপাত, সেই অংশটা রয়েছে, সেই অংশের ম্যাথ রয়েছে। তারপরে প্রবাহী অংশের আমাদের সান্দ্রতাঙ্ক রয়েছে, প্রবাহীর ক্ষেত্রে স্টোকসের যে সূত্র সেটা এবং প্রান্ত বেগের সমীকরণ সেই সম্পর্কিত ম্যাথগুলো রয়েছে। এছাড়াও পরের দিকে আমরা পৃষ্ঠটান পড়েছি, পৃষ্ঠটানের সমীকরণ সেটা রয়েছে। একেবারে শেষের দিকে কৈশিক নল স্পর্শকোণ, সেই কনসেপ্টগুলো পড়েছি আমরা। তো এতগুলো টপিক রয়েছে, সেখান থেকে ম্যাথ আসে যে টপিকগুলো থেকে, সেই ইম্পর্টেন্ট কিছু টপিক থেকে আমরা কিছু ম্যাথ আজকে ডিসকাস করব। প্রথম যে ম্যাথটি রয়েছে সেটি একেবারে চ্যাপ্টারের প্রথম দিককার যে টপিক, আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক বা বিভিন্ন ধরনের গুণাঙ্ক এবং পয়সন যে রেশিও রয়েছে সেই রিলেটেড প্রশ্নটা আমরা একটু দেখি। 2 মিলিমিটার এবং 4 মিলিমিটার ব্যাসের এবং অভিন্ন দৈর্ঘ্যের দুটি তার একটি দৃঢ় অবলম্বন হতে ঝুলানো হলো। তার দুটিতে অভিন্ন ওজন প্রয়োগ করায় দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধির 1/3 হলো। দ্বিতীয় তারটির পয়সনের অনুপাত বের করো। আমরা যদি চিত্রটা একটু মনে মনে চিন্তা করি যে একটা অভিন্ন দৈর্ঘ্যের বাট ভিন্ন ব্যাসের দুটি তার একটা দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো হলো, সেটা যে কোনো তার হতে পারে যার ব্যাস ডিফারেন্ট বাট দৈর্ঘ্য সেম দুটি তারের, এবং দুটি তারের ওজন যেটা ভার যেটা ঝুলানো হলো সেটাও একই পরিমাণ। দুটিতে আমরা F পরিমাণ ধরতে পারি ভার ঝুলানো হলো, তার কারণে দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধির 1/3 হলো এবং দ্বিতীয় তারটির পয়সনের অনুপাত দেওয়া আছে 0.4। এই হলো আমাদের উদ্দীপক। প্রথম প্রশ্ন হচ্ছে স্থিতিস্থাপক সীমা কাকে বলে। এটা আমরা পড়েছি যে কোনো বস্তু যদি স্থিতিস্থাপকতা ধর্ম প্রদর্শন করে, সর্বোচ্চ যতটুকু বল পর্যন্ত তার এই স্থিতিস্থাপকতা ধর্মটা বজায় থাকে, সে সহ্য করতে পারে, সেই সীমাটাকে বলা হয় তার স্থিতিস্থাপকতার সীমা। দ্বিতীয় প্রশ্ন, পানির ফোঁটা গোলাকৃতি হয় কেন? এটা আমরা পৃষ্ঠটানে পড়েছি যে পৃষ্ঠটানের কারণে তরল সর্বদা তার সর্বনিম্ন ক্ষেত্রফলে আসতে চায়, কারণ তরলের পৃষ্ঠে একটা টান টান ভাব অনুভব হয়, প্রতি একক ক্ষেত্রফলে একটা টান সে অনুভব করে এবং সে কারণে সর্বনিম্ন ক্ষেত্রফলে আসতে চায়। এবং ক্ষেত্রফলগুলোর মধ্যে পানির ফোঁটায় যদি বিবেচনা করি, পানির যে ফোঁটা যদি গোলাকার হয় সেই ক্ষেত্রফলটা সবচেয়ে কম হয়, অর্থাৎ গোলাকৃতি অবস্থায় ক্ষেত্রফলটা সবচেয়ে কম থাকে। এ কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়। মূলত এখানে কারণটা হলো পৃষ্ঠটানের কারণে। আমাদের থার্ড প্রশ্ন হলো দ্বিতীয় তারটির দৈর্ঘ্য 5% বৃদ্ধি হলে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে? দ্বিতীয় তারের ক্ষেত্রে আমাদের যা যা বলা আছে, প্রথমত দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে বলছে, তাহলে আদি দৈর্ঘ্য যা ধরলাম, দ্বিতীয় তারের আদি দৈর্ঘ্য, দ্বিতীয় তার যদি এটি হয়, তার আদি দৈর্ঘ্য যদি L পরিমাণ হয়, ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি
স্মল এল ধরতে পারি আমরা, সেটাকে বলতে পারি এল এর 5% বৃদ্ধি পাচ্ছে। দৈর্ঘ্য বৃদ্ধি বের করছি যেহেতু আমরা, তাহলে এটা বলতে পারি আমরা এল ডিভাইডেড বাই 5L ডিভাইডেড বাই 100 হিসেব করে এটা আমরা পাই L ডিভাইডেড বাই 20। দৈর্ঘ্য বৃদ্ধি এতটুকু ধরতে পারি। এছাড়া দ্বিতীয় তারের ক্ষেত্রে আমার ব্যাস রয়েছে আদি ব্যাস। যদি আমি বলি আদি ব্যাসকে ডি দিয়ে ডিনোট করলে সেটা বলা হচ্ছে, প্রশ্নে বলা আছে দ্বিতীয় তারের ব্যাস 4 মিলিমিটার সমান সমান দাঁড়ায় 4 × 10⁻³ মিটার। এই গেল দ্বিতীয় তারের ক্ষেত্রে ব্যাস এবং দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি। এগুলো লেখার কারণ কি, আমরা দ্বিতীয় তারের ব্যাসার্ধ কতটুকু হ্রাস পেল সেটা বের করতে হলে আমরা যে পয়সনের অনুপাত যে ইকুয়েশনটা রয়েছে সেটা ব্যবহার করতে পারি এখানে। আমরা পয়সনের অনুপাতের ইকুয়েশনটা জানি, সিগমা সমান পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ ডি বাই ডি এল ডিভাইডেড বাই এল। পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতির অনুপাত হিসেব করলে এই ইকুয়েশনটা দাঁড়ায়। এখান থেকে আমরা বের করতে চাচ্ছি তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে। আমরা ব্যাস হিসেব করে ব্যাসার্ধ বের করতে পারি, অর্থাৎ সরাসরি ইকুয়েশনটা ব্যাসার্ধের জন্যও লিখতে পারি। আমাদের প্রশ্নের মান যেহেতু ব্যাসে দেওয়া আছে, ব্যাসেই আমরা ইকুয়েশনটা লিখলাম। তাহলে ব্যাসের পরিবর্তন, ব্যাস হ্রাস কতটুকু পেল সেটা হচ্ছে স্মল ডি দিয়ে কাউন্ট করা হয়, স্মল ডি দিয়ে ধরা হয়। তাহলে স্মল ডি এর মান আমাদের বের করতে হবে। এটা সমান দাঁড়াবে সিগমা ডি এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, কারণ আমাদের সিগমার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে দ্বিতীয় তারের পয়সনের অনুপাত। আমরা যদি মানগুলো বসাই, সিগমার ভ্যালু দেওয়া আছে 0.4 ইন্টু আদি যে ব্যাস সেটা হচ্ছে 4 × 10⁻³ একটু আগেই আমরা লিখেছি। দৈর্ঘ্য পরিবর্তন তারটির, সেটি দাঁড়াচ্ছে তারের যে দৈর্ঘ্য পরিবর্তন সেটা লিখতে পারি L ডিভাইডেড বাই 20, আর আদি দৈর্ঘ্য সেটা আমরা ধরে নিয়েছি ক্যাপিটাল L। তাহলে এখান থেকে L বাদ যায়। আমরা ক্যালকুলেশন যদি করে থাকি, ক্যালকুলেশন করে আমরা এক্ষেত্রে ব্যাসার্ধ যে হ্রাস পেল, ব্যাস হ্রাস পেল সেটা বের করতে পারি। সেটা দাঁড়াবে 8 × 10⁻⁵, 8 × 10⁻⁵ মিটার। আমাদের প্রশ্নে কিন্তু ব্যাসার্ধ কতটুকু হ্রাস পেয়েছে বলেছিল, তো ব্যাস যদি আমরা বের করতে পারি তাহলে ব্যাসের অর্ধেকই ব্যাসার্ধ হিসেব হবে। তাহলে ব্যাসার্ধ হ্রাস আমাদেরকে এখানে আরেকটা স্টেপ করতে হবে, ব্যাসার্ধ হ্রাস বের করতে হবে। সেটা সমান সমান জাস্ট ব্যাসের অর্ধেক, অর্থাৎ 4 × 10⁻⁵ মিটার। এই হলো আমাদের প্রথম প্রশ্নের প্রথম অংশ, যে তারের যদি দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে সেই জিনিসটা। ঘ নম্বর প্রশ্ন যেটা আমাদের বলা হচ্ছে, উদ্দীপকের তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। আমাদের দুটি তারের কথা বলা আছে উদ্দীপকে, কোন তারটি বেশি স্থিতিস্থাপক সেটা নির্ণয় করতে হবে। সেটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা যদি ইয়ং এর গুণাঙ্ক হিসেব করি তাহলে যার ইয়ং এর গুণাঙ্ক বেশি সে তত বেশি স্থিতিস্থাপক। তো সেই হিসেবে আমরা দুটি তারের ইয়ং এর গুণাঙ্ক হিসেব করতে পারি। ইয়ং এর গুণাঙ্কের ইকুয়েশন আমরা জানি y সমান FL ডিভাইডেড বাই AL। তাহলে যদি প্রথম তারের জন্য
ইয়ংয়ের গুণাঙ্ক y1 ধরি, এটি দ্বারা y1, দ্বিতীয় তারের জন্য y2 হবে FL/AL। এখানে মানের কিছু ব্যাপার রয়েছে। আমাদের প্রশ্নে কি বলা হয়েছে যে দুটি তারে সেম পরিমাণ ভার ঝুলানো হচ্ছে, অর্থাৎ অভিন্ন ওজন প্রয়োগ করায় আমাদের দুটি তারের জন্য বলের পরিমাণ এক্ষেত্রে সেম দাঁড়াবে। আমরা দ্বিতীয় তারের জন্য 2 ধরলে, তাহলে দুটি তারের ক্ষেত্রে একই ভার প্রয়োগ করছি, সে কারণে F1 সমান F2 আমরা ধরে নিতে পারি সমান সমান F, যেহেতু দুটি তারে অভিন্ন ওজন এখানে প্রয়োগ করা হলো, সে কারণে F1 সমান F2 সমান F ধরে নিচ্ছি আমরা। দুটি তারের দৈর্ঘ্য কিন্তু অভিন্ন বলা হয়েছিল, তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি L1 সমান L2 সমান L। প্রথম তারের জন্য আমার ব্যাসার্ধ বলা আছে, ব্যাস বলা আছে 2 মিলিমিটার, তাহলে প্রথম তারের ব্যাসার্ধ যদি আমরা নির্ণয় করি সেটা হবে 2 মিলিমিটার ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস সেটি দাঁড়াবে 10⁻³ মিটার। 2 চলে গিয়ে 10⁻³ মিটার পাবো আমরা প্রথম তারের জন্য ব্যাসার্ধ। দ্বিতীয় তারের ব্যাসার্ধ যদি বের করতে চাই সেটা হচ্ছে 4 মিলিমিটার ব্যাস, ব্যাসার্ধকে কনভার্ট করতে, ব্যাসার্ধ নিয়ে যেতে হলে 4 মিলিমিটার ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 2 × 10⁻³ মিটার আমরা পাচ্ছি। মানগুলো মোটামুটি আমাদের নির্ণয় করা হয়ে গেছে। এরপরে যেটা বলা হয়েছে আরেকটা ইনফরমেশন প্রশ্নে, যে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি, দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধির 1/3 হলো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির ব্যাপারটাও লাগবে এখানে আমাদের, অর্থাৎ প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি যদি L1 হয়, স্মল L1, দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি যদি স্মল L2 হয়, তাহলে আমরা লিখতে পারি এক্ষেত্রে L2 সমান L1/3, কারণ বলা হচ্ছে দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ L2 প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ L1 তার 1/3 হবে। মানগুলো আমরা পেয়ে গেছি মোটামুটি। এবার যদি মান বসাতে চাই, আমরা y1 বাই y2 তাদের রেশিও বের করে কার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি সেটা বের করতে চাই, তাহলে F1 L1 A1 L1 ইন্টু এটা লিখতে পারি A2 L2 ডিভাইডেড বাই F2 L2। মানগুলো যদি আমরা বসে F1 F2 সমান F, তাহলে F এখানে F লেখা যায়, L1 L2 সমান L লিখতে পারি। A1 এখানে যদি A1 এর মান বসাতে চাই, A সমান সরাসরি মান নেয়, আমরা পাই R1 স্কোয়ার লিখতে পারি ইন্টু L1 সমান L1 রাখলাম আমরা, আর A2 সমান পাই R2 স্কোয়ার। L2 সমান আমরা পেয়েছি L1/3, L2 এর পরিবর্তে L1 ডিভাইডেড বাই 3, এই মানটি আমরা বসাচ্ছি। F1 F2 সমান F, সেটা বসাতে পারি, আর L1 L2 সমান যেহেতু L, তাহলে আলটিমেটলি সব কাটাকাটি গিয়ে আমরা যা পাই, এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করছি, থাকছে R2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, আর এখানে থাকছে 3। তাহলে হিসেব করলে, মান বসালে আমাদের মানটা আমরা যদি হিসেব করি দাঁড়াবে R2 স্কোয়ার ডিভাইডেড বাই R1 স্কোয়ার ইন্টু 3। মানগুলো যদি আমরা লিখি, R2 2 × 10⁻³ হোল স্কোয়ার ডিভাইডেড বাই R1 10⁻³ হোল স্কোয়ার ইন্টু 3, তাহলে আমরা যেটা পাই সেটা দাঁড়াচ্ছে y1/y2 সমান, ক্যালকুলেশনের পরে আমাদের যে ভ্যালুটা থাকে 1.33। সুতরাং y1 সমান আমরা লিখতে পারি 1.33 y2। দ্যাট মিনস দেখা যাচ্ছে
y1 অর্থাৎ y2 এর সঙ্গে 1.33 গুণ করলে সেটা y1 হয়, অর্থাৎ y1 ইজ গ্রেটার দেন y2, যেহেতু তাহলে তার দুটির মধ্যে প্রথম তারটি বেশি স্থিতিস্থাপক, এটা আমরা বলতে পারি। প্রথম তার বেশি স্থিতিস্থাপক, এটাই আমাদের প্রশ্ন ছিল যে কোন তারটি উদ্দীপকের তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। আমরা আমাদের ক্যালকুলেশন থেকে দেখছি যে প্রথম তারটি বেশি স্থিতিস্থাপক। আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তমালিকা ভিন্ন ব্যাসের একই পদার্থের দুটি ধাতব গোলক টারপিন তেলে ছেড়ে দিল। বড় গোলকটি প্রান্তিক বেগে 3 সেকেন্ডে 21 মিটার পথ অতিক্রম করে। ধাতব পদার্থের ঘনত্ব, অর্থাৎ যে দুটি ধাতব গোলক বলা হচ্ছে তাদের যে পদার্থের তৈরি তার ঘনত্ব হচ্ছে 8 × 10³ kg/m³। তেলের ঘনত্ব, যে টারপিন তেলের মধ্যে ধাতব গোলকগুলোকে ছেড়ে দেওয়া হলো, তার ঘনত্ব হচ্ছে 8.9 × 10² kg/m³। বড় গোলকটির ব্যাস সেটি বলা আছে। আমরা যে কোনো ম্যাথ করার আগে যদি দৃশ্যপটটা একটু চিন্তা করে নিই, যে একটা টারপিন তেল রাখা আছে কন্টেইনারে, সেখানে ভিন্ন ব্যাসের দুটি গোলক যদি ছেড়ে দেওয়া হয় বা তমালিকা ছেড়ে দিল, সেক্ষেত্রে আমাদের বের করতে হবে প্রথমত স্পর্শকোণ কাকে বলে। স্পর্শকোণের কনসেপ্ট আমরা একেবারে শেষের দিকে পড়েছি, যে কঠিন এবং তরল পদার্থ যদি পরস্পর সংস্পর্শে রাখা হয়, বা কঠিনের মধ্যে কোনো কঠিন বস্তু এবং তরল বস্তু, বা কোনো কঠিন বস্তু তরল বস্তুর মধ্যে কঠিন বস্তু রাখা হয়, কিংবা উল্টোটা করা হয়, সেক্ষেত্রে কি হয়, কঠিন এবং তরলের স্পর্শতলে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটাকে আমরা বলছি স্পর্শকোণ। সহজ কথায় হলো, কঠিন এবং তরলের স্পর্শবিন্দু হতে তরলের মধ্যে যে স্পর্শক আঁকা হয়, সেই স্পর্শক যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে স্পর্শকোণ। দ্বিতীয় প্রশ্ন, বৃষ্টির ফোঁটা কচু পাতাকে ভিজায় না অথচ আম পাতাকে ভিজায় কেন? এই ব্যাখ্যাটা আমরা আসঞ্জন বল এবং সংসক্তি বল সেই কনসেপ্টের মাধ্যমে ব্যাখ্যাটা দিতে পারি। আসঞ্জন বল আমরা পড়েছিলাম, ভিন্ন পদার্থের অণুর মধ্যে আকর্ষণ বলটাকে বলা হয় আসঞ্জন বল, আর একই পদার্থের অণু হলে তাদের আকর্ষণ বলটাকে বলা হয় সংসক্তি বল। তো দুটি পদার্থ একসঙ্গে রাখার পরে যদি সংসক্তি বল বড় হয়, সেক্ষেত্রে সেটি ভিজায় না। যেমন এক্ষেত্রে কচু পাতার কথা যদি বলি, যে বৃষ্টির ফোঁটা আর কচু পাতার ক্ষেত্রে বৃষ্টির ফোঁটা আর কচু পাতার যে আসঞ্জন বল রয়েছে, তার তুলনায় পানির অর্থাৎ বৃষ্টির ফোঁটার সংসক্তি বল বেশি বলে বৃষ্টির ফোঁটা কচু পাতাকে ভিজায় না, কারণ সংসক্তি বল যার বেশি সে ভিজায় না। কিন্তু আমরা যদি বৃষ্টির ফোঁটা এবং আম পাতার কথা বলি, সেক্ষেত্রে দেখা যায় যে বৃষ্টির ফোঁটা এবং আম পাতার মধ্যকার আসঞ্জন বল বা বৃষ্টির ফোঁটার যে সংসক্তি বল রয়েছে তার চেয়ে বেশি হয়। তো সে কারণে বৃষ্টির ফোঁটা আম পাতাকে ভিজায় কিন্তু কচু পাতাকে ভিজায় না, কারণ আম পাতা আর বৃষ্টির ফোঁটার ক্ষেত্রে যে আসঞ্জন বল তার তুলনায় সংসক্তি বল, বৃষ্টির ফোঁটার সংসক্তি বল কম বলে সেটা ভিজায়, আর সংসক্তি বলটা যদি বেশি হয় সেক্ষেত্রে ভেজায় না। তো তোমরা ব্যাখ্যাটা সুন্দর করে আশা করি গুছিয়ে লিখবে। গ নম্বর প্রশ্নটি হচ্ছে, বড় গোলকটির ওপর প্রযুক্ত সান্দ্র বল নির্ণয় করো। এখানে যেহেতু ভিন্ন ব্যাসের দুটি গোলকের কথা বলা হয়েছে এবং বড় গোলকের যে ব্যাস সেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে তার উপর যে সান্দ্র বল নির্ণয় করতে হবে, সেটা আমরা কিভাবে নির্ণয় করব। সান্দ্র বলের ইকুয়েশন আমরা জানি, F = 6 πr ইটা v, যেখানে
ভি হচ্ছে প্রান্ত বেগ, এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, আর হচ্ছে যে গোলকটি ছাড়া হচ্ছে তেলের মধ্যে তার ব্যাসার্ধ। এখন আমার প্রশ্নের কি কি মান আছে সেগুলো আগে লিখে নিতে হলে ব্যাসার্ধ, যেহেতু ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার, সেটাকে আমরা ব্যাসার্ধে কনভার্ট করব। আর সমান 6 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার সমান সমান আমরা লিখতে পারি 3 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। এরপরে সান্দ্রতা গুণাঙ্ক, আমাদের প্রশ্নে সান্দ্রতা গুণাঙ্ক, তারপর তেলের সান্দ্রতা গুণাঙ্ক বলা আছে 1.5 ইন্টু 10 ইনভার্স 2 প্যাসকেল সেকেন্ড। আর পাইয়ের মান আমরা জানি প্রান্ত বেগ, এক্ষেত্রে সরাসরি বেগের মানটা বলা নাই, কিন্তু বলা আছে প্রান্তিক বেগে 3 সেকেন্ডে 21 মিটার পথ অতিক্রম করে। তো এখান থেকে আমরা বেগ নির্ণয় করে নিতে পারি, বেগ সমান দূরত্ব বাই সময়, সেই হিসেবে 21 ডিভাইডেড বাই 21 মিটার যেটা বলা আছে ডিভাইডেড বাই 3 সেকেন্ড আমরা যদি হিসেব করি, বেগ যেটা দেওয়া আছে 21 সেন্টিমিটার ডিভাইডেড বাই সময় হচ্ছে 3 সেকেন্ড, সেখান থেকে আমরা প্রান্ত বেগের মান পাই। সেন্টিমিটারটাকে অবশ্যই মিটারে কনভার্ট করব এবং যে প্রান্তিক বেগের মান আমরা এখানে পাবো 7 ইন্টু 10 ইনভার্স 2 মিটার পার সেকেন্ড। প্রান্তিক বেগের মান প্রথমত 7 সেন্টিমিটার, সেখান থেকে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি 7 ইন্টু 10 ইনভার্স 2 মিটার পার সেকেন্ড। সব মান আমরা পেয়ে গেছি। এবার মান বসালেই প্রান্তিক সান্দ্র বলের মান আমরা পেয়ে যাব 7 ইন্টু 10 ইনভার্স 2, ব্যাসার্ধের মান হচ্ছে 3 ইন্টু 10 ইনভার্স 3। আর প্রান্তিক বেগটা আগেই লিখে ফেলেছি আমি, এখানে 7 ইন্টু 10 ইনভার্স 2। সান্দ্রতা গুণাঙ্ক, তার মানটা লিখতে হবে 1.5 ইন্টু 10 ইনভার্স 2। আমরা যদি হিসেব করি সান্দ্র বলের মান, এক্ষেত্রে বলের মান পাবো, আমরা যে মানটা পাচ্ছি এক্ষেত্রে সেটি হচ্ছে 5.93 ইন্টু 10 ইনভার্স 4 নিউটন। এক্ষেত্রে ব্যাসার্ধ যেটা পেয়েছি 3 ইন্টু 10 ইনভার্স 2 মিটার, সান্দ্রতা গুণাঙ্ক 1.5 ইন্টু 10 ইনভার্স 2 মিটার, প্রান্ত বেগের মান আমরা 7 ইন্টু 10 ইনভার্স 2 মিটার পার সেকেন্ড। এই মানগুলো বসি আমাদের সান্দ্র বলের মান আমরা পাচ্ছি। ঘ নম্বর প্রশ্ন যেটা বলেছে, ছোট গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার হলে কোন গোলকটি আগে নিচে পতিত হবে। তো আমরা ঘ নম্বর যদি সমাধান করি, গ এর ক্ষেত্রে প্রান্ত বেগ সেটা প্রশ্নে দেওয়াই আছে 7 ইন্টু 10 ইনভার্স 2। তাহলে আমরা যদি ছোট গোলকটির জন্য প্রান্ত বেগ নির্ণয় করতে পারি, যার বেগ বেশি হবে সে আগে পতিত হবে, আগে তেলের মধ্যে বা নিচে পতিত হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে সেকেন্ড গোলকের জন্য প্রান্তিক বেগ নির্ণয় করতে হবে। দ্বিতীয় গোলকের বেলায় প্রান্তিক বেগের ইকুয়েশন আমরা জানি, ইকুয়েশনটা আশা করি তোমাদের মনে আছে। ভি সমান, দ্বিতীয় গোলকের বেলায় ভি সমান আমরা যদি লিখতে চাই ইকুয়েশনটা 2r স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। এই ইকুয়েশনটা আমরা জানি, প্রান্তিক বেগের ইকুয়েশন আমরা পড়েছিলাম। তো দ্বিতীয় গোলকের জন্য আমাদের মান লাগবে আর এর মান দ্বিতীয় গোলকের বেলায় আর এর মান বলা হচ্ছে ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। তাহলে আর সমান 2 সেন্টিমিটার সমান 2 ইন্টু 10 ইনভার্স 2 মিটার লিখতে পারি আমরা। এছাড়া রো হচ্ছে বস্তুর ঘনত্ব, আর সিগমা হচ্ছে মাধ্যমের ঘনত্ব। বস্তুর ঘনত্ব
রো সমান, সেটা প্রশ্নে আমাদের দেওয়া আছে 8 ইন্টু 10 কিউব, 8 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব। আর মাধ্যম তারপিন তেল, তার জন্য ঘনত্ব হচ্ছে সিগমা। সিগমা সমান লিখতে পারি আমরা, প্রশ্নে মান বলাই আছে সিগমা তারপিন তেলের জন্য ঘনত্ব কত, 8.9 ইন্টু 10 স্কোয়ার কেজি পার মিটার কিউব। এই হলো মোটামুটি আমাদের মান। প্রশ্নের দেওয়া আছে তেলের ঘনত্ব, বস্তুর ঘনত্ব, সান্দ্রতাঙ্ক তো আমরা আগেই লিখেছি, একই মান, যেটা মান ছিল এই মানটাই। তাহলে এখন আমরা প্রান্তিক বেগ যদি নির্ণয় করতে চাই, মানগুলো আমরা বসাতে পারি 2 ইন্টু আর এর পরিবর্তে আর এর মান অর্থাৎ 2 ইন্টু 10 ইনভার্স 2 হোল স্কোয়ার ইন্টু রো মাইনাস সিগমা। রো এর ভ্যালু হচ্ছে 8 ইন্টু 10 কিউব মাইনাস সিগমা এর ভ্যালু হচ্ছে 8.9 ইন্টু 10 স্কোয়ার ইন্টু জি এর মান হচ্ছে, আমি ছোট করে লিখছি এখানে, 9.8 ডিভাইডেড বাই 9 ইন্টু ইটা। ইটার ভ্যালু আমরা লিখেছিলাম 1.5 ইন্টু 10 ইনভার্স 2। তাহলে আমরা এখন হিসেব করি যে দ্বিতীয় গোলকের বেলায় আমরা প্রান্তিক বেগ কত পাই, সেটা যদি আমরা হিসেব করি এবং দুইটা কম্পেয়ার করলে বুঝতে পারবো কার প্রান্তিক বেগ বেশি। আমরা এই ক্ষেত্রে যেটা পাই, প্রান্তিক বেগ দ্বিতীয় গোলকের বেলায় 4.12 ইন্টু 10 স্কোয়ার মিটার পার সেকেন্ড। তো কম্পেয়ার করলে আমাদের গ নাম্বার বা প্রশ্নে যে প্রান্তিক বেগের মান ছিল বড় গোলকটির বেলায়, সেই মানটি ছিল v1 সমান আমরা পেয়েছিলাম 7 ইন্টু 10 ইনভার্স 2 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় গোলকের বেলায় যেটা পেলাম 4.12 ইন্টু 10 স্কোয়ার মিটার পার সেকেন্ড। তো দ্বিতীয় গোলকটির প্রান্তিক বেগ যেহেতু বেশি দেখছি আমরা, ডেফিনেটলি দ্বিতীয় গোলকটি এক্ষেত্রে তেলের মধ্য দিয়ে আগে পতিত হবে। প্রথম গোলকের প্রান্তিক বেগ অপেক্ষা দ্বিতীয় গোলকের প্রান্তিক বেগ যেহেতু বেশি, তাই দ্বিতীয় গোলক আগে পতিত হবে। এটা আমরা ক্যালকুলেশন থেকে কনক্লুড করতে পারি। এটা গেল আমাদের দ্বিতীয় প্রশ্ন। থার্ড প্রশ্নটি যদি আমরা দেখি যে 10 কিউব কেজি পার মিটার কিউব ঘনত্বের 72 ইন্টু 10 ইনভার্স 3 নিউটন পার মিটার পৃষ্ঠ টান বিশিষ্ট পানির 10 ইনভার্স 4 মিটার ব্যাসের 1000টি পানি বিন্দুকে একত্রিত করে একটি বড় ফোঁটা তৈরি করা হলো। আবার পরবর্তীতে বড় ফোঁটাটিকে ভেঙে 125টি ছোট ফোঁটায় স্প্রে করা হলো। অর্থাৎ প্রথম যেটা করা হচ্ছে যে 1000টি ছোট পানির বিন্দু, সেগুলোকে একত্রিত করে একটি বড় ফোঁটা তৈরি করা হলো। পরবর্তীতে আবার সেটিকে ভেঙে 125টি ছোট পানির ফোঁটায় রূপান্তরিত করা হলো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট ফোঁটাগুলোর ব্যাসার্ধ 1000টি, যে পানি বিন্দু মিলে একটা বড় ফোঁটা তৈরি হলো, সেই ছোট ফোঁটাগুলোর ব্যাসার্ধ হচ্ছে ব্যাস হচ্ছে 10 ইনভার্স 4 মিটার করে। তাহলে আবার যখন বড় ফোঁটাটিকে স্প্রে করা হচ্ছে, সেটা হচ্ছে 125টি ফোঁটায় স্প্রে করা হলো। তো এই ইনফরমেশন অনুযায়ী আমাদের প্রশ্ন রয়েছে কি কি, সমরেখ প্রবাহ কাকে বলে। সমরেখ বা ধারারেখ প্রবাহ আমরা পড়েছি যে কোনো প্রবাহীর যে বিভিন্ন স্তরগুলো বা যে অণুগুলো কণাগুলো প্রবাহিত হয়, তারা যদি পরস্পর সমান্তরালে থাকে, সেই ধরনের প্রবাহকে আমরা বলেছি সমরেখ বা ধারারেখ প্রবাহ। দ্বিতীয় প্রশ্ন, স্প্রিং সাধারণত ইস্পাতের তৈরি হয় কিন্তু তামার তৈরি হয় না কেন?
স্প্রিংয়ের ক্ষেত্রে যে ইস্পাতের দেখা যায় যে স্প্রিং মূলত আমরা স্থিতিস্থাপকতার জন্যই ব্যবহার করি। যে পরিমাণ বল প্রয়োগে ইস্পাতের স্থিতিস্থাপকতা বজায় থাকে তার চেয়ে কম বল প্রয়োগে দেখা যায় তামার স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। তো সে কারণে যেহেতু ইস্পাতের স্থিতিস্থাপকতা তামার তুলনায় বেশি, সে কারণে স্প্রিং তৈরিতে ইস্পাতের পরিবর্তে তামার পরিবর্তে ইস্পাতটাই বেশি ব্যবহার করা হয়। আমাদের গ নম্বর প্রশ্ন যেটা আছে যে পানির বিন্দু সংযোজনের ক্ষেত্রে নির্গত শক্তি পরিমাণ নির্ণয় করো। তো পানির বিন্দু যদি আমরা সংযোজন করি সেক্ষেত্রে আমরা সূত্র জানি, সূত্র পড়েছি যে তোমাদের দুইটা ক্ষেত্র বলেছিলাম যে পানির বিন্দু যদি যুক্ত করা হয়, অর্থাৎ কতগুলো ছোট পানির ফোঁটা মিলে যদি একটা বড় ফোঁটা তৈরি হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল হ্রাস পায়। আর ক্ষেত্রফল হ্রাস পাওয়া মানে সেক্ষেত্রে শক্তি নির্গত হওয়া, শক্তি উদ্ধৃত হিসেবে পাওয়া। তো তাহলে এক্ষেত্রে আমাদের নির্গত শক্তি যদি বের করতে চাই, শক্তি যেটা কাজ হবে সেটাই শক্তিতে রূপান্তরিত হবে। সেই ইকুয়েশনটা হচ্ছে 4 পাই nr স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু টি, যেখানে n হচ্ছে ছোট ছোট পানির ফোঁটার সংখ্যা। প্রথমত সেটা n সমান হচ্ছে 1000। ছোট পানির ফোঁটাগুলোর ব্যাসার্ধ, এক একটি পানির ফোঁটার ব্যাস বলা আছে 10^4 করে, তাহলে ব্যাসার্ধ যদি নির্ণয় করতে চাই সেটা হবে 10^4 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 5 × 10^5 মিটার। ছোট ফোঁটাগুলোর ব্যাসার্ধ হবে 5 × 10^5 মিটার করে। এছাড়া বের করতে হবে আমাদের পৃষ্ঠটানটি প্রশ্নে দেওয়া আছে 72 × 10^3, বাট বড় ফোঁটার ব্যাসার্ধ এখানে আর হচ্ছে ছোট ফোঁটার ব্যাসার্ধ স্মল আর, আর ক্যাপিটাল আর হচ্ছে বড় ফোঁটার ব্যাসার্ধ। সেটা তো আমাদের প্রশ্নে দেওয়া নাই, সেটা নির্ণয় করতে হবে। সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? তোমাদের এই কনসেপ্টটা পড়ানোর সময় বলেছিলাম যে ক্ষেত্রফল পৃষ্ঠের বড় ফোঁটা মিলে ভেঙে ছোট ফোঁটা হোক বা ছোট ফোঁটা মিলে বড় ফোঁটা হোক, পৃষ্ঠের ক্ষেত্রফল পরিবর্তন হয় কিন্তু আয়তনের পরিবর্তন হয় না। তো সেক্ষেত্রে বড় ফোঁটার জন্য আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, আর সেটা ছোট ফোঁটায় কনভার্ট করলে আয়তন দাঁড়াবে 4/3 পাই স্মল আর কিউব, তার সঙ্গে n সংখ্যক যেহেতু পানির ফোঁটা এখানে n দিয়ে গুণ করতে হবে আমাদের। তো এখান থেকে আমরা হিসেব করলে n এর ভ্যালু দেওয়া আছে 4/3 পাই, এগুলো বাদ দিয়ে দুই পাশে আমরা r এর যে ভ্যালুটা পাই ক্যাপিটাল r এর ভ্যালু যেটা আমরা পাবো সেটা দাঁড়াবে 5 × 10^4 মিটার। 5 × 10^4 মিটার, যেহেতু n সমান 1000, আমার পাই এর মান চলে যাবে দুই পাশে, আর এর মান আছে আমাদের, সেটা হিসেব করে ক্যাপিটাল আর এর মান পাবো 5 × 10^4 মিটার। তাহলে এবার আমরা নির্গত শক্তি নির্ণয় করতে পারি। 4 × 3.14 ইন্টু n এর ভ্যালু এখানে আছে 1000, আর সমান আমরা পেয়েছি 5 × 10^5 স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার, সেটা আমরা মাত্র বের করলাম 5 × 10^4 তার স্কোয়ার ইন্টু বাকি থাকলো পৃষ্ঠটান টি এর মান প্রশ্নে দেওয়া আছে 72 × 10^3। তাহলে নির্গত শক্তির মান আমরা যদি হিসেব করি, নির্গত শক্তির মানটা দাঁড়াবে 2.04 × 10^6 জুল। এটি গেল পানির বিন্দু সংযোজনের ক্ষেত্রে, অর্থাৎ 1000টা পানির ফোঁটা মিলে একটা পানির ফোঁটা তৈরির ক্ষেত্রে নির্গত শক্তির যে
পরিমাণ নির্ণয় সেটা। ঘ নাম্বার প্রশ্নটা আমাদের বলা হয়েছে কি, ঘ নম্বরে যেটা বলা হচ্ছে, কোন ক্ষেত্রে শক্তির পরিমাণ বেশি হবে। কোন ক্ষেত্র বলতে এখানে বোঝাচ্ছে প্রথমত 1000টি ফোঁটা ভেঙে আমি একটি বড় ফোঁটা তৈরি করলাম, তার জন্য আমরা শক্তি কত পাবো সেটা গতে নির্ণয় করেছি। দ্বিতীয় স্টেপে যদি এই বড় ফোঁটাটিকে ভেঙে আবার 125টি ছোট ফোঁটায় পরিণত করা হয়, সেক্ষেত্রে শক্তি কতটুকু, দুটি কম্পেয়ার করতে হবে। এখনকার কাজ হলো আমাদেরকে বড় ফোঁটা থেকে আবার 125টি ছোট ফোঁটা পরিণত করতে শক্তির পরিমাণ। ইকুয়েশনটা আমাদের সেম আগের ইকুয়েশনটার মতো, অর্থাৎ 4 পাই nr স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু টি। কিন্তু এখানে এখন কাজ হলো ছোট ফোঁটাগুলোর ব্যাসার্ধ আগের মতো থাকবে না, কারণ 1000টা ফোঁটা মিলে একটা বড় ফোঁটা হয়েছিল, আবার সেটা ভেঙে 125টি ছোট ফোঁটা করেছি, তাহলে ছোট ফোঁটার ব্যাসার্ধ এক্ষেত্রে চেঞ্জ হবে। তো ছোট ফোঁটার ব্যাসার্ধ আমরা একটু আগে যেভাবে বড় ফোঁটার ব্যাসার্ধ নির্ণয় করেছি সেভাবে নির্ণয় করতে পারি। 4/3 পাই r কিউব is equals to n into 4/3 পাই স্মল r কিউব। 4/3 চলে যায়, পাই চলে যায়, আমাদের থাকে r কিউব সমান n r কিউব। এক্ষেত্রে n এর মান হচ্ছে 125, তাহলে r কিউব সমান r কিউব ডিভাইডেড বাই n। r এর ভ্যালু আমাদের পেয়েছিলাম 5 ইন্টু 10 ইনভার্স 4 মিটার, বড় ফোঁটার ব্যাসার্ধ 5 ইন্টু 10 ইনভার্স 4 মিটার, তার কিউব ডিভাইডেড বাই 125। এখান থেকে হিসেব করলে আমরা ছোট ফোঁটার যে ব্যাসার্ধ পাই সেটি দাঁড়ায় 10 ইনভার্স 4 মিটার। এটি গেল দ্বিতীয় ক্ষেত্রে ছোট ফোঁটার ব্যাসার্ধ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে নির্গত প্রয়োজনীয় শক্তি, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু শক্তি নির্গত হবে না, বরং শক্তি প্রোভাইড করতে হবে। কারণ কি, বড় ফোঁটা ভেঙে ছোট ফোঁটায় পরিণত করতে হলে, একটা বড় ফোঁটাকে ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত করতে হলে সেক্ষেত্রে ক্ষেত্রফল বাড়ে, এটি আমরা পড়েছি। তাহলে ক্ষেত্রফল বাড়লে সেখানে শক্তি প্রোভাইড করতে হবে, শক্তি নির্গত হবে না, শক্তি প্রোভাইড করতে হবে। সুতরাং আমাদের এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে প্রয়োজনীয় শক্তি সমান আমরা পাচ্ছি W সমান 4 পাই nr স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু টি। এই ইকুয়েশনে জাস্ট আমরা মান বসাবো, 4 ইন্টু 3.14, n এর ভ্যালু এখন হচ্ছে 125, r এর ভ্যালু হচ্ছে 10 ইনভার্স 4 হোল স্কোয়ার মাইনাস ক্যাপিটাল R হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 4 হোল স্কোয়ার ইন্টু 72 ইন্টু মান বলা আছে প্রশ্নে 10 ইনভার্স 3। তাহলে এক্ষেত্রে আমরা এখন যে পরিমাণ শক্তি পেলাম সেটি দাঁড়াচ্ছে 9.05 ইন্টু 10 ইনভার্স 7 জুল। তাহলে আমরা দুই ক্ষেত্রে শক্তি পেলাম। প্রথম ক্ষেত্রটা ছিল বড় ফোঁটা, ছোট 1000টা ফোঁটা মিলে বড় ফোঁটা করতে যে শক্তি সেটাকে ধরেছিলাম W1, প্রথম শক্তিটাকে W1 বলতে পারি। আবার সেই বড় ফোঁটাকে ভেঙে 125টা ছোট ফোঁটায় পরিণত করতে শক্তি ধরছি W2। তাহলে W2 আমরা যেটা বের করলাম, কম্পেয়ার করলে আমাদের দেখা যাচ্ছে যে প্রথম মানটাই বড় বেশি, 2.04 ইন্টু 10 ইনভার্স 6, দ্যাট মিনস W is 1 is greater than W2, অর্থাৎ প্রথম ক্ষেত্রে শক্তিটা বেশি হবে, শক্তির পরিমাণ বেশি হবে। তো এভাবে আমরা যে ফোঁটা রিলেটেড প্রশ্ন তোমাদের কনসেপ্টটা পড়ানোর সময় বলেছিলাম যে ম্যাথগুলো করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের। তোমরা নিজেরা আরেকটু প্র্যাকটিস করলে আরো ভালোভাবে এগুলো করতে পারবে। তো এই চ্যাপ্টার মোটামুটি আমাদের শেষ, আমরা এরপরে নতুন চ্যাপ্টার শুরু করব। আরেকটা কথা বলে রাখি, তোমাদের যেহেতু
আমার অসুস্থতার কারণে কিছু ক্লাস গ্যাপ গিয়েছে, তো সেটা প্লাস সিলেবাস শেষ করার জন্য রেগুলার এখন যে রুটিন রয়েছে তার বাইরেও কিছু ক্লাস আমি তোমাদের জন্য শেয়ার করব। আশা করি ক্লাস ফলো করবে। ভালো থেকো তোমরা সবাই।